সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জে উঠল ভারতীয় ছিটমহল উদ্বাস্তু সংগ্রাম কমিটি। বিজেপিতে যোগদানের হুঁশিয়ারি তাদের। সাড়ম্বরে অনুষ্ঠিত হল গোপাল ঠাকুরের পিকনিক। বিশেষ আয়োজন দেখতে ভিড় বাড়ল ভক্তদের। এবার আসছে বিস্তারিত সংবাদে। দাবি পূরণ না হলে সবাই মিলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন। সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা করলেন ভারতীয় ছিটমহল উদ্বাস্তু সংগ্রাম কমিটি। রবিবার এ বিষয়ে জলপাইগুড়ি প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক করেন কমিটির সদস্যরা। 2015 সালের 31 জুলাই বাংলাদেশের সঙ্গে ভারতের ছিটমহল বিনিময় সম্পন্ন হলেও উপেক্ষিত থেকে গিয়েছেন ভারতীয় ছিটমহল উদ্বাস্তুরা, এমনটাই অভিযোগ। সেই সময় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে তাদের উন্নয়নে 3008 কোটি টাকা দিলেও তারা বঞ্চিত থেকে গিয়েছেন। অবিলম্বে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা না করা হলে আগামী এক সপ্তাহের মধ্যে দলবদলের মতন বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারেন বলে সাংবাদিক বৈঠকে হুঁশিয়ারি দিলেন সদস্যরা। শুধু তাই নয়, আগামী দিনে বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করবেন বলেও দাবি করেছেন। বর্তমানে বাংলাদেশ ভূখণ্ডে নাজিরগঞ্জ, গারাতি, নাটকটোকা, দইখাতা, বাউলাডাঙ্গের মতো 18 থেকে 19টি ছিটমহল রয়েছে। তৎকালীন সময়ে বাংলাদেশের দুষ্কৃতীরা তাদের বিতাড়িত করে সেই জায়গায় দখল করে নেয় বলে অভিযোগ। সেই সময় ছিটমহলের নাগরিকত্ব তাদের দেওয়া হয়নি, এমনটাই জানান কমিটির সদস্যরা। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় ছিটমহল উদ্বাস্তু সংগ্রাম কমিটির সম্পাদক ইসমাইল মিয়া, সহ সম্পাদক বাবুল রায়, সভাপতি জগদীশ রায় প্রধান, এছাড়াও জ্যোতির্ময় রায়, জীবন সরকার প্রমুখ। আমরা হচ্ছি ছিটমহলবাসী। 2015-তে 31 জুলাই যে ছিটমহল বিনিময় হলো, তার আগেও আমরা অনেক আন্দোলন করেছি আমাদের জমির জন্য। আমরা আজকে ভিটে ছাড়া, জমি হারা, আমরা এই অবস্থায় পড়ে আছি। তার জন্য আমরা বহুত আবেদন নিবেদন করে আমরা সরকারের কাছে পৌঁছাইছি। একদম বহু রকম ব্যবস্থা করে আমাদের কাছে সমীক্ষাও করা হচ্ছে, সরজমিন তদন্ত হচ্ছে। সব রকম ব্যবস্থা করার পরেও আজ পর্যন্ত আমাদের কাজ কোনো হয়নি। আজ পর্যন্ত আমাদের কোনো টাকা আমরা পাইনি। যেহেতু আমাদের নামে 3800 কোটি টাকা যেহেতু বরাদ্দ হলো, সে টাকা গেল কোথায়? সে টাকা এখন পর্যন্ত আমরা হাতে পেলাম না। আজকে 10 বছর ধরে আমরা অপেক্ষা করে আছি। যদি টাকা না দিয়েও থাকে সেন্ট্রাল, তাহলে তো মমতা ব্যানার্জি আমাদের জন্য একটা চিঠি করতে পারত, কিন্তু আজ পর্যন্ত চিঠিও করলো না। কারণটা কি? তাই আমরা বহু এই যে প্রায় 20,000 পরিবার আজকে আমরা দল বদল করতে আমরা বাধ্য হচ্ছি। আরো সময় দিলাম 7 দিন। এই 7 দিনের মধ্যে যদি আমাদের সাথে কোনো রকম সিগন্যাল দেয় বা আমাদের সাথে বসার চেষ্টা করে, আমরা অবশ্যই ব্যাপারটাকে ভেবে দেখবো, আবার বিবেচনা করব। এই বলে আমি আমার বক্তব্য। আমরা তৃণমূলে ছিলাম, এবং তৃণমূল থেকে দল বদল করতে গেলে একটাই দল আছে, যেটা বিজেপি। আমরা বাধ্য হয় বিজেপিতে যেতে বাধ্য। কেন আসবেন বিজেপিতে? যেহেতু সেন্ট্রাল আছে বিজেপি। তাহলে কি সুবিধা হবে আপনাদের? এখন সুবিধা একটাই, তাহলে আমরা সরাসরি সেন্ট্রালে যাব। আচ্ছা, সমস্যাটা কিরকম রয়েছে আপনাদের? সমস্যাটা এই যে আমরা এত লোক আছি, প্রায় 20,000 পরিবার, ফ্যামিলি, আমাদের যে জমি হারা এবং ভিটে হারা, বাস্তু হারা, আজকে আমরা কি পর্যায়ে পড়ে আছি। আজকে মমতা ব্যানার্জি এত মামাটি মানুষের সরকার, এত স্কিম পাস করছে, এত উন্নয়নের জোয়ার করেছে, কিন্তু কেন আমাদের এই বাস্তুহারা, ভিটে হারা, জমি হারাদের প্রতি উনার চোখ যাচ্ছে না, উনি আমাদের দেখতে পাচ্ছে না। তাই এইটা আমাদের মনের দুঃখ যে আমরা আরো 7 দিন সময় দিলাম, যেহেতু আমরা দলের সাথে আছি এবং থাকবো। তবে আমার অনুরোধ, যেন মমতা ব্যানার্জি অবশ্যই আমাদের প্রতি এই 7 দিনের মধ্যে একটা সুরাক। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। তিনি কেন্দ্রের শাসক দলে যোগ দিচ্ছেন। অবসরের পর
তার হাতে একটি বেটার প্লেসমেন্ট, তার জন্যই বিচারপতি আসন থেকে রিজাইন দিচ্ছেন। এদিন জলপাইগুড়ি মাদ্রাসা মাঠে আয়োজিত তৃণমূলের আগামী 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভা উপলক্ষে দলীয় কর্মী সভার শেষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এমনটাই কটাক্ষ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মেয়র বলেন, মাত্র 4-4.5 মাস বাকি ছিল রিটায়ারমেন্টের, কিন্তু আগেই তিনি কেন্দ্রের শাসক দলে যোগ দেবেন বলে রিজাইনের সিদ্ধান্ত নিয়েছেন। ধর্মের মাধ্যমে যে দল বিভাজনের নীতি নিয়েছে সেই দলে আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাচ্ছেন। মানুষই আগামী দিনে তার বিচার করবেন। এর আগে যে সমস্ত রায় তিনি দিয়েছেন সবটাই ন্যাশনাল জাস্টিসের বিরুদ্ধে ছিল বলে অভিযোগ করেছেন গৌতম বাবু। শহর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এদিনের প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান, শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়, গৌতম দাস প্রমুখ। 4-4.5 মাস বাকি আছে, উনি রিটায়ার করবেন। রিটায়ারমেন্টের আগে তিনি রিজাইন করছেন এবং তিনি বলেছেন বৃহত্তর ক্ষেত্রে আসবেন এবং তিনি রাজ্যের শাসক দলকে অভিনন্দন জানিয়েছেন তাকে এই জায়গায় নিয়ে আসার জন্য। আসল কথা হলো তিনি কেন্দ্রের শাসক দলের যোগ দিচ্ছেন আফটার রিটায়ারমেন্ট, তার পুনর্বাসনের জন্য, একটা বেটার প্লেসমেন্টের জন্য এবং মুখ আর মুখোশের যে তফাৎ এবং জুডিশিয়ারি ভারতবর্ষের এমন একটা ব্যবস্থা যেটা সময় পরীক্ষায় উত্তীর্ণ। কোনো ব্যক্তির উপরে আমাদের দেশের জুডিশিয়ারি নির্ভর করে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব, তারা তাদের একটা হিজেন এজেন্ডা ছিল, সেই এজেন্ডা আজকে মানুষের সামনে এসছে, মানুষ সেটা বিচার করবে আগামী দিনে। আমরাও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অভিনন্দন জানাচ্ছি যে দেশের সবচেয়ে ভ্রষ্টাচারী যে সরকার, যা লক্ষ লক্ষ কোটি টাকা যারা দেশের অর্থ লুণ্ঠন করে বিদেশে কেন্দ্রীয় সরকারের প্রোটেকশনে আছে, ধর্মের মধ্যে দিয়ে দেশকে যারা বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে, তিনি সেই দলের প্রতিনিধিত্ব করবার জন্য এবং তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করবার জন্য তিনি এই জুডিশিয়ারির যে পবিত্র সিট সেটাকে তিনি টু সাম এক্সটেন্ট ব্যবহার করেছেন এবং তিনি ব্যবহার করে আজকে তার পরবর্তী জীবনে ধাপে যাচ্ছেন। তাকে অভিনন্দন জানাচ্ছি। ময়দানেই তার সাথে আমাদের দেখা। সাত সকালে জনবহুল এলাকায় হাতির দাপিয়ে বেড়ানোর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকায়। হাতির হানায় গুরুতর আহত এক বৃদ্ধ। জানা গিয়েছে, রবিবার একটি দলছুট বুনো হাতি মাল ব্লকের তেসিমিলা এলাকা থেকে মাল নদী নেওড়া নদী পেরিয়ে চলে আসে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ির বর্মনপাড়া এলাকায়। তেসিমিলা এলাকায় মংরু ওরাও নামে এক বৃদ্ধকে আক্রমণ করে সেটি। স্থানীয়রা আহত বৃদ্ধকে প্রথমে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। এদিকে হাতিটি বর্মনপাড়া এলাকায় এদিক ওদিক ছোটাছুটি করে। খবর পেয়ে এলাকায় পৌঁছয় খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। এরপর হাতিটি কলাবাড়ির ফিকুধুরা এলাকায় চলে আসে বলে খবর। সেখান থেকে স্থানীয় মানুষের তাড়া খেয়ে সেটি কুর্তি নদী পেরিয়ে পশ্চিম বাতাবাড়ি হয়ে খড়িয়ার বন্দর জঙ্গলে চলে যায়। এদিন হাতির হানার খবর চাউর হতে এলাকায় বহু মানুষের ভিড় উপচে পড়ে। বর্তমানে হাতিটি খড়িয়ার বন্দর জঙ্গলে রয়েছে বলে খবর। চালসার রেঞ্জার প্রকাশ থাপা বলেন, হাতিটির উপরে নজর রাখার ব্যবস্থা হচ্ছে। পোলিও ভাইরাস থেকে বাঁচতে সারা বিশ্বে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি করা হয় শিশুদের। ভারতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দপ্তরে 5 বছরের কম বয়সী শিশুদের পোলিও টিকার ডোজ দিয়ে 2022 সালে পোলিও টিকাকরণ অভিযানের সূচনা করেন ড মনসুখ মান্ডভিয়া। পোলিও মুক্ত ভারত গড়ার লক্ষ্য নিয়ে আজ থেকে শুরু হয়েছে 2024 সালের প্রথম পর্যায়ের পালস পোলিও টিকাকরণ অভিযান। এই কর্মসূচিতে 0 থেকে 5 বছরের প্রত্যেক শিশুকে পালস পোলিও খাওয়ানো শুরু হলো। জেলার বিভিন্ন বুথে বুথে গিয়ে 4 দিন ব্যাপী পোলিও কার্যক্রম চালানো হবে। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত খাওয়ানো হবে পোলিও। এদিন বিভিন্ন বুথের পাশাপাশি জেলা স্বাস্থ্য দপ্তর এবং পৌরসভার উদ্যোগে পোলিও খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের আয়োজিত
আজ পোলিও রবিবার, যে শুভ উদ্বোধন আজকে আমাদের সদর হাসপাতালের পিপি ইউনিটে শুরু হলো। এটাই বলবো যে পোলিওকে নির্মূল করবার লক্ষ্যে রাজ্য সরকারের এই প্রয়াস এবং স্বাস্থ্য দপ্তরের পরিচালনায় আজকে আমরা সকলে এই বুথ ক্যাম্প থেকে এই শুভ উদ্বোধন আমাদের সদর হাসপাতালের পিপি ইউনিট থেকে আজকে শুরু হলো এবং আমাদের জলপাইগুড়ি পুরসভার পরিচালনায় পুরো প্রোগ্রামটি আয়োজন করা হচ্ছে এবং আমাদের যে 25টি ওয়ার্ড রয়েছে জলপাইগুড়ি শহরের 25টি ওয়ার্ডে 49টি বুথে কিন্তু আজকে এই পোলিও 0 থেকে 5 মানে 5 ইয়ার্স বাচ্চাদের এই পোলিও ডোজ দেওয়া হবে এবং তারপরে আরো 3 দিন আমাদের হাউস টু হাউস সার্ভে আছে। আমাদের পোলিও মেয়েরা রয়েছে প্রতিটি ওয়ার্ডে, তারা বাড়ি বাড়ি গিয়ে কিন্তু 0 থেকে 5 বছরের শিশুদের তারা কিন্তু এই পোলিও নেবে। সকলকে আহ্বান করব আপনাদের মাধ্যমে যে কোনো বাচ্চা যেন ছুট না পড়ে এবং প্রত্যেকটি বাচ্চা আমাদের এর টার্গেটও রয়েছে, আমাদের 5885 মতো আমাদের টার্গেট রয়েছে। আমরা চেষ্টা করছি সব জায়গায় সব জনপ্রতিনিধি যারা রয়েছেন ওয়ার্ডে সকলকে অবগত করা হয়েছে যাতে কোনো বাচ্চা কোনো ওয়ার্ডে ছুট না পড়ে এবং প্রত্যেককে নিতে হবে। ছোট ছোট শিশুদের আপনারা বাইরে বেরিয়ে এই পোলিও ডোজের টিকা নিন, এটাই বলবো। পোলিও অনেকটাই এখন নিয়ন্ত্রণে, আগামীতে যেন আমরা 100% পোলিও মুক্ত থাকতে পারি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। বক্সা টাইগার রিজার্ভের দিকে বন দপ্তরের বিশেষ নজর। প্রতিবারের মতো এবারেও তার ব্যতিক্রম নয়। শিকারের ঘাঁটি এবং বক্সা টাইগার রিজার্ভের আবাসস্থল উন্নত করার লক্ষ্যে শনিবার বন দপ্তরের কর্মীরা এবং পশু চিকিৎসকের একটি দলের উপস্থিতিতে 90টি স্পটেড হরিণ বাঘ সংরক্ষণের মূল অঞ্চলে ছাড়া হয়। এই দাগযুক্ত হরিণগুলিকে বর্ধমান জেলার অন্তর্গত রামনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে স্থানান্তরিত করা হয়েছে। প্রি বেস অগমেন্টেশন বক্সা টাইগার রিজার্ভের অধীনে থাকা একটি চলমান প্রকল্প। এই প্রকল্পে একটি সময় অনুযায়ী স্পটেড হরিণ এখানে ছেড়ে দেওয়া হয়। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজগঞ্জের বেলাকোবাতে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী পৌঁছতে শুরু করেছে। রবিবার সকালবেলায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জলপাইগুড়িতে আসে। শনিবার থেকেই বিভিন্ন এলাকায় টহল দেওয়া শুরু করে কেন্দ্রীয় বাহিনী। এদিকে রবিবার রাজগঞ্জ থানার অধীনস্থ বেলাকোবার বাজার শিকারপুর গ্রাম পঞ্চায়েতে শিকারপুর চা বাগান এলাকা সহ বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করল। নির্বাচন শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। কিরকম লাগছে, কি মনে হচ্ছে? হ্যাঁ, এটা ভালো। ভোটের আগে সেন্ট্রাল ফোর্স বেড়াচ্ছে আমাদের গ্রামে। আমাদের গ্রামে তো কোনো ঝামেলা হয় না, ওরা ঘুরতেছে, ভালো জিনিস, খারাপ না। আমাদের শিকারপুর অঞ্চলের পয়াভিটা 5 নম্বর সংসদ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ি সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরো বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল গোপাল ঠাকুরের পিকনিক। বিশেষ আয়োজন দেখতে ভিড় করেন অসংখ্য ভক্ত। জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত ঘোষপাড়া এলাকায় প্রবীণ বাসিন্দা রাম ঘোষের বাড়িতে 40 থেকে 50টি গোপাল ঠাকুরের সমাগম হয়। সেখানে আধ্যাত্মিক অনুষ্ঠানের মাধ্যমে গোপালদের নিয়ে পিকনিকের আয়োজন করা হয়। মেনুতে চা থেকে পোলাও, চকলেট, লুচি, মালপোয়া ইত্যাদি নানা রকমের খাবারের আয়োজন হয়। সকালবেলায় সংকীর্তনের পর দুপুরবেলায় অনুষ্ঠিত হয় বিশেষ পুজো পাঠ।
আসলো? চিন্তাধারাটা আসলো একটা যে পিকনিকে এরকম সবাই পিকনিক করে, আমিও মানে স্বয়ং ভগবানকে নিয়ে একটা পিকনিক করব, ঠিক আছে? তো এরকম চিন্তাধারা আস্তে আস্তে আমি ঈশ্বরকে নিয়ে একটা পিকনিক করলাম। গোপাল মানে তো কৃষ্ণ, হ্যাঁ, কৃষ্ণ মানে বিষ্ণু, হ্যাঁ, আপনি যাই বলেন, সত্যযুগে বিষ্ণু ছিলেন, ত্রেতাতে রাম ছিলেন, দাপরে কৃষ্ণ ছিলেন, এইবার কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু, ঠিক আছে? একই জন, এক এক যুগে এক এক অবতার। সাধারণ মানুষ তো পিকনিকে আমরা মেতে থাকি, হ্যাঁ, এই সমস্ত ঠাকুর এগুলো চিন্তাধারা আধ্যাত্মিক চিন্তাধারাকে নিয়ে বের করতে হয়। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতির সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে রবিবার রায়কতপাড়া শনি মন্দির সংলগ্ন মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতি ভবনে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ আলোচনা সভা। পঞ্চানন বর্মা স্মারক সম্মাননা প্রদান, বসে আঁকো প্রতিযোগিতায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতির 50তম বর্ষ উদযাপিত হয় বছর জুড়ে। রবিবার ছিল তার শেষ দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি বিজয় চন্দ্র বর্মন, সংস্কৃতি প্রেমী জ্যোতি প্রসাদ রায় সহ সমিতির অন্যান্য সদস্যরা। আপনারা জানেন যে মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতি জলপাইগুড়িতে যেটা রয়েছে সেটা 1973 খ্রিস্টাব্দে স্থাপিত হয় জলপাইগুড়ি শহরে। তারপরে সেখান থেকে চলতে চলতে আমাদের শুরু হয়েছে 50 বছরের অনুষ্ঠান, অর্থাৎ 1955 স্মারক সমিতির সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান একে একে বিভিন্ন পর্যায়ে আমরা করছি। আজকে আমাদের 4র্থ পর্যায়ের অনুষ্ঠান। আজকে মূলত দুটো বিষয়ে আমাদের আলোচনার জায়গা রয়েছে। একটা হচ্ছে মনীষী পঞ্চানন স্মারক সমিতির 50 বছরের পথ চলা, এই শীর্ষক আলোচনা। এই শীর্ষক আলোচনায় যারা অংশ নিয়েছেন, শিলিগুড়ির বর্তমান নিবাসী মাননীয় শিবেন্দ্রনাথ রায় মহাশয়, তিনি প্রথম থেকেই জলপাইগুড়ি পঞ্চানন স্মারক সমিতির সঙ্গে যুক্ত। আর দ্বিতীয় বিষয়টি ছিল বর্তমান সামাজিক প্রেক্ষাপটে মনীষী পঞ্চানন বর্মার সংস্কার আন্দোলনের তাৎপর্য, এই শীর্ষক আলোচনা। এই বিষয়ে আলোচনা করেছেন মাননীয় উপাচার্য কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাননীয় ডক্টর নিখিলেশ রায় মহাশয়, তিনি এই বিষয়ে আলোচনা করেছেন এবং এর সঙ্গে যুক্ত হয়েছে আজকে সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আন্তর্জাতিক মানের চিত্র প্রদর্শনীর আসর বসল জলপাইগুড়িতে। লিঙ্ক আর্ট ওয়ার্ল্ড জলপাইগুড়ির পরিচালনায় রবিবার দ্বিবার্ষিক চিত্র প্রদর্শনী এবং অঙ্কন প্রতিযোগিতার শুভ সূচনা হয়ে গেল জলপাইগুড়ির আর্ট গ্যালারির চারুচন্দ্র সান্যাল হলে। প্রদর্শনীতে থাকছে ভারত, বাংলাদেশ, নেপালের চিত্রশিল্পীদের হাতে তৈরি আঁকা ছবি। মোট 86 জন সিনিয়র চিত্রশিল্পী অংশগ্রহণ করেন এই প্রদর্শনীতে, এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা। এদিন অনুষ্ঠানের শুরুতেই উদ্যোক্তাদের পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। জলপাইগুড়ি শহরে প্রায় 200 জন ছেলেমেয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই চিত্র প্রদর্শনী 3 দিন ধরে চলবে। তবে প্রথম দিন জলপাইগুড়ির আর্ট গ্যালারিতে, বাকি 2 দিন দার্জিলিংয়ে অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী। সবশেষে আঁকা প্রতিযোগিতায় উত্তীর্ণ ছেলে মেয়েদের পুরস্কৃত করার পাশাপাশি চিত্র প্রদর্শনীতে সিনিয়র আর্টিস্টরা অংশগ্রহণ করছেন, তাদেরকেও পুরস্কৃত করা হবে, এমনটাই জানা গিয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। এদিনের এই চিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ওয়াটার কালার সোসাইটির সহ সভাপতি অমিত কাপুর, ইন্ডিয়ান ওয়াটার কালার সোসাইটির সভাপতি এন.বি. গুরুং, সিনিয়র আর্টিস্ট জয়ন্ত বণিক প্রমুখ। প্রথম দিনেই চিত্র প্রদর্শনীতে ভিড় ছিল চোখে পড়ার মতো। লিঙ্ক আর্ট ওয়ার্ল্ড জলপাইগুড়ির পরিচালনায় 3 দিনব্যাপী আমরা এক আর্ট ফেস্টিভ্যালের আয়োজন করেছি। তার প্রথম দিন আজকে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই মুহূর্তে উদ্বোধনী প্রোগ্রাম হয়ে গেল। হ্যাঁ, এখন সারাদিন ব্যাপী আমাদের চলবে বিভিন্ন কার্যক্রম। মূলত কারা কারা এখানে অংশগ্রহণ করছেন? এখানে 3 দেশ থেকে অংশগ্রহণ করছে, ইন্ডিয়া, বাংলাদেশ এবং নেপাল। নেপাল থেকে 26
অ্যাটেন্ড করেছে। আবার আমাদের জলপাইগুড়ি থেকে টোটাল সব মিলে বাংলাদেশ, নেপাল এবং ইন্ডিয়া মিলে টোটাল 86 পার্টিসিপেন্ট এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে দুদিন ব্যাপী বাউল উৎসব। উত্তর সুকান্তনগর সার্বজনীন রক্ষাকালী মন্দিরের উদ্যোগে 34তম বাউল উৎসব অনুষ্ঠিত হয়ে গেল। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাউল উৎসবে অংশ নেন বাউল শিল্পীরা। সেই গান শুনতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আমাদের বাউল উৎসবটা হচ্ছে উত্তর সুকান্তনগর মানে সর্বজনীন রক্ষাকালী কমিটি। আমাদের এই 34তম বর্ষে পড়লো বাউল গানটা। আমরা প্রতি বছরের মতো এবারও বাউল গান আমরা অনুষ্ঠান করতেছি। 34তম বর্ষে পড়লো। কোথা থেকে শিল্পীরা আসছে আপনাদের? আমাদের আছে বীরভূম থেকে আছে 2 জন, আর হিলির থেকে 1 জন, আর বীরভূমের আছে 2 জন, হিলির 2 জন। কয়দিন চলবে আপনাদের এই উৎসব? আমাদের 2 দিন চলবে। উত্তরবঙ্গের সবচেয়ে বিশাল আকৃতির সরস্বতী মূর্তির বিসর্জনে গাফিলতির কারণে বেহাল দশা। একসময় এই 51 ফিট উঁচু সরস্বতীর মূর্তি নজর কেড়েছিল উত্তরবঙ্গবাসীর। এবারে খবরে স্থান পেল সেই আলোচিত মূর্তি, কিন্তু এবারের আলোচনায় উঠে এলো মূর্তির বেহাল রূপ। বিষয়টিকে অবমাননার চোখে দেখছেন জলপাইগুড়ির বাসিন্দারা। গুটি কয়েক ছাত্রদের নিয়ে নিজস্ব উদ্যোগে জলপাইগুড়িতে এই বছর সবচেয়ে উঁচু 51 ফিট উঁচু সরস্বতী ঠাকুরের মূর্তি দিয়ে পুজো হয়েছিল 73 মোড় সংলগ্ন এলাকায়। মূর্তিটি যথেষ্টই প্রশংসা কুড়োয় উত্তরবঙ্গ জুড়ে। পুজোর কয়েকদিন পর দমকলের সাহায্যে মূর্তিটিকে গলানো হয়, কিন্তু বর্তমানে মূর্তির পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিয়েছে। এলাকাবাসীর দাবি অবিলম্বে মূর্তিটিকে ভাঙার উদ্যোগ নেওয়া হোক। পরিবেশ হয়ে আছে, পরিবেশটি জঘন্য পরিবেশ হয়ে আছে। পরিবেশটি দেখতেই পাচ্ছ, মানে কি নিয়ে নিলে ভালো হয় মনে হয়? নিয়ে নিলে অবশ্যই ভালো হয়। জায়গাটাকে খারাপ দেখাচ্ছে না, দৃশ্য দূষণ হচ্ছে একটা। হ্যাঁ, খুবই বাজে। পূজায় উৎসাহ নিয়ে করে তারপরের থেকে তো একদম অবহেলা করে পেন্টি খুলে রেখে দিয়েছে। অনেক বাচ্চারা দেখলে তো ভয় পাবে। হ্যাঁ, দেখে ভয় পাবে। এবং অনেকে এসে বলছে যে এরকম ঠাকুর নিয়ে এরকম অবহেলা। কি অবহেলা হয়ে আছে? অবহেলা এইভাবে পড়ে আছে, সবাই এসে দেখছে এইভাবে। মূর্তিটা তো আকৃতি একটা বিকৃতি হয়ে হ্যাঁ, বিকৃতি হয়ে আছে। ভয় পাওয়ারই কথা তো। যারা বাইরে থেকে ভোট করে এসে দেখে ভয় পেয়ে যাবে। কি করবেন আপনারা, ইচ্ছা কি বলছেন উদ্যোক্তাদের? কমিটি কিছু পাওয়া যাচ্ছে না, কিছু দেখা যায় না। পুজোর পরের দিনে যেদিনটা পুজো হয়েছে তারপরের দিন থেকে তো লাইট সবই অফ দিয়েছিল। ফায়ার ব্রিগেড অনেকদিন পরে এসে ইয়ে করলো। তারপরে একটা কোনোরকম আপনারা কি চান? আর যেটাকে যাতে তাড়াতাড়ি এটাকে করে ফেলে, সরিয়ে নিয়ে যায়। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জে উঠল ভারতীয় ছিটমহল উদ্বাস্তু সংগ্রাম কমিটি। বিজেপিতে যোগদানের হুঁশিয়ারি তাদের। সাড়ম্বরে অনুষ্ঠিত হল গোপাল ঠাকুরের পিকনিক। বিশেষ আয়োজন দেখতে ভিড় বাড়ল ভক্তদের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।